সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের এডুকেশনাল টিউটোরিয়ালে। আমাদের এই সেগমেন্টে আমরা আজকে উইকলি মার্কেটের একটা অ্যানালাইসিস শিখবো। আপনারা স্ক্রিনে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমরা ডিএসইএক্স ইন্ডেক্সের একটা ডেইলি চার্ট নিয়েছি। এই ভ্যালুটা অর্থাৎ একটু কালার ডিফারেন্ট টাইপের ব্যাকগ্রাউন্ডে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বলিঞ্জার ব্যান্ড, আর এই দুইটা হচ্ছে আপনার শর্ট টার্ম মুভিং অ্যাভারেজ। মাঝখানে এটা হচ্ছে যথারীতি ম্যাকডি এবং এটা হচ্ছে আরএসআই। সো আমরা যদি মিড টার্মের মার্কেটের অবস্থা একটু দেখতে চাই বা উইকলি মার্কেটের অবস্থা দেখতে চাই, তাহলে দেখবেন যে গত বেশ কিছুদিন ধরে মার্কেটের এই যে টপগুলো, এটা একটা স্কুইজ অবস্থায় অবস্থান করছে। আমি একটু জুম ইন করে দিই। তো দেখতে পাচ্ছেন যে এটা স্কুইজ অবস্থা অবস্থান করছে। আমি জাস্ট এইভাবে যদি নিয়ে আসি, তাহলে দেখতে পাচ্ছেন যে একটা ট্রায়াঙ্গেলের মতো শেপ তৈরি করেছে। এখন এই যে ট্রায়াঙ্গেলের বাইরে যে মুভ অন করতে পারে, এটা একটা সিচুয়েশন। আমি ওভারঅল দেখিয়েছিলাম যে মার্কেটের লং টার্মে মার্কেটের অবস্থা ভালোর দিকে। সো এইখানে যে ট্রায়াঙ্গেলটা তৈরি করেছে আমরা দেখতে পাচ্ছি, এই ট্রায়াঙ্গেলের এক্সিটটা এখনো হয়নি, অর্থাৎ ব্রেকআউটটা এখনো হয়নি। হয়তোবা সামনের দিনগুলোতে এই জিনিসটা আমরা দেখতে পাবো এবং এইটা কনফার্ম করবে মার্কেটে নতুন করে একটা মোমেন্টাম গেইন করার কনফার্মেশন হয়তোবা দিবে এইখানে। এই ট্রায়াঙ্গেলের ব্রেকআউটের মাধ্যমে এই জায়গায় কিছু কনসলিডেশন ফেজ থাকতে পারে, অর্থাৎ এই জায়গায় কনসলিডেশন হয়ে হয়ে একটা আপওয়ার্ড মুভমেন্ট আলটিমেটলি হচ্ছে তৈরি করবে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এইখানে ম্যাকডি ক্রস ওভার হয়েছে, স্টিল জিরো লেভেল থেকে অনেকটা নিচে। সো এইখানে ম্যাকডিটা একবারে যে জিরো লেভেলকে ক্রস করবে এমনটা নাও হইতে পারে, বরং আপস অ্যান্ড ডাউন করে করে ম্যাকডিটা জিরো লেভেলকে ক্রস করতে পারে। এখানে একটা পজিটিভ দিক হচ্ছে, আপনারা নিশ্চয়ই আরএসআই টা দেখতে পাচ্ছেন যে আরএসআই এর অবস্থা হচ্ছে আপওয়ার্ড এবং আরএসআই 50 টাচ করেছে, অর্থাৎ 50 আর 50.36, অর্থাৎ 50 আরএসআই টাচ করেছে। এখন এই আপওয়ার্ড মুভমেন্টটা যদি থাকে, অর্থাৎ 50 অ্যাবভ আরএসআই যদি থাকে, তখন সাধারণত মার্কেটে মোমেন্টাম গেইন হয়। তো আমরা দেখলাম মার্কেটের ওভারঅল টেকনিক্যাল পজিশনটা কিন্তু মোটামুটি বলা যেতে পারে যে বেশ ভালো, এবং আরএসআই সেটার ইঙ্গিত দিচ্ছে যে এখান থেকে মোমেন্টাম গেইন করতে পারে। সেই এবং একই সঙ্গে যে চ্যানেলটা আমরা পেলাম, সেই চ্যানেলের ব্রেকআউট হওয়ার সাপেক্ষে মার্কেটে এখান থেকেও আমি যেটা মনে করি টেকনিক্যালি এই রেজিস্ট্যান্স পর্যন্ত মুভ অন করা, অর্থাৎ 5050 পয়েন্ট পর্যন্ত অ্যাটলিস্ট এখান থেকে যেতে পারে। তার মানে এখনো 150 পয়েন্টের মতো একটা র্যালির সম্ভাবনা আছে। যদি এইটাও ব্রেক করে তাহলে সেকেন্ড পজিশনে যে মার্কেট 5160 বা 70 পয়েন্ট এই ফেজ পর্যন্ত আলটিমেটলি যাওয়ার একটা স্পেস আছে। এরপরে আরো বেশি যাবে কিনা সেটা এখনকার যে টার্ন ওভার এটা দিয়ে আসলে পসিবল না। তো ইনিশিয়ালি হচ্ছে 5050 বা 60 পয়েন্ট, এবং সেটার যদি ব্রেকআউট করে তাহলে 5170 পয়েন্টের আশেপাশে। এবং এইটা যাওয়ার ব্যাপারে এই 400 কোটি টাকা প্লাস মাইনাসের যে মার্কেট, এই 400 কোটি টাকার মার্কেটেই এটা পসিবল। এবং সেই ক্ষেত্রে যে জিনিসটা হবে, নর্মালি যখন মার্কেট পজিটিভ হতে থাকে এবং টার্নওভার কম থাকে, তখন দেখা যায় যে মার্কেটের মধ্যে আপনারা গেইনার দেখবেন, গেইনার লিস্টে কিন্তু ফান্ডামেন্টাল স্টক অথবা লার্জ ক্যাপের স্টক গুলো খুব একটা বেশি দেখা যায় না। আহ, আমরা একটু দেখব যে আজকের গেইনার লিস্টে কারা ছিল। আমরা যদি গেইনার লিস্টে দেখি, ডিএসসির যে টপ 20 শেয়ারের লিস্ট, বাই পার্সেন্টেজ, বাই ভলিউম, বাই ভ্যালু, এই তিনটা ক্যাটাগরিতে টপ 20-র লিস্টটা তৈরি হয়। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে ভ্যালু অর্থাৎ টাকার মানি ফ্লোতে টপ 20 যে
লিস্টটা প্রথমে আছে, সেটার মধ্যে ওয়ারিন ইনফিউশন নিশ্চয়ই আপনারা জানেন যেটা ফান্ডামেন্টাল কোনো স্টক নয়। উত্তরা ব্যাংক একটা ভালো, ঠিক আছে। সিমটেক্স, সোনালী পেপার, সিটি ব্যাংক চলে আসছে একটা, রহিমা ফুড, সায়াম কটন, আহ, মালিক স্পিনিং আছে, সাপোর্ট আছে ভালো, বিএসসি আছে ভালো, যমুনা ব্যাংক আসছে ভালো। বাট এইখানে আপনারা যদি দেখেন যে মনোস্পুল, খান ব্রাদার্স, সায়াম ট্যাক্স, সিটি জেনারেল, আনোয়ার গালভানাইজিং, অর্থাৎ এইখানে 50% ধরতে পারেন যে ফান্ডামেন্টাল, 50% নন ফান্ডামেন্টাল স্টক। আপনারা যদি এখানে দেখেন ভলিউমের দিক থেকে, উত্তরা ব্যাংকের ভলিউম হয়েছে, সিটি ব্যাংক, যমুনা ব্যাংক, মালিক স্পিনিং, তারপরে আর তেমন কোনো, জেনেক্সিলটা হয়েছে, ঢাকা ব্যাংক হয়েছে। অর্থাৎ ভলিউমের জায়গায় যদি আমরা দেখি ইউসিবি একটা আছে, তাহলে এখানেও 50%-এর মতো দেখা যাচ্ছে যে ফান্ডামেন্টাল এবং নন ফান্ডামেন্টাল স্টক আছে। এখন আমরা যদি, সরি, এখানে তো গেইনার লিস্টটা দেখানো হয় নাই। আচ্ছা ঠিক আছে, আমি গেইনার লিস্টে যদি চলে যাই, দেখেন গেইনার লিস্টে আমরা যদি টপ 20-এর মধ্যে যাই, অর্থাৎ 20 পর্যন্ত যদি আমরা কাউন্ট করি, তাহলে দেখতে পাবো যে এখানে নন ফান্ডামেন্টাল স্টক গুলাই অ্যাকচুয়ালি বেশি। যদিও ওইগুলোতে ভলিউম হয়েছে, মানি ফ্লো হয়েছে, কিন্তু নন ফান্ডামেন্টাল অলমোস্ট সবগুলোই নন ফান্ডামেন্টাল স্টক আজকে গেইনার লিস্টে ছিল, এই যে মনস্পুল পর্যন্ত। তাহলে সবগুলোই বলা বলা যেতে পারে যে নন ফান্ডামেন্টাল স্টক। এই যে ধারাবাহিকতা, এটা আমার গত কয়েকটা ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করেছি যে মার্কেটে যখন মানি ফ্লোটা কম থাকে, তখন এই ধরনের নন ফান্ডামেন্টাল স্টক গুলোর মোমেন্টাম গেইন করে এবং এইগুলোই র্যালি করে সাধারণত। এই র্যালি গুলো সাধারণত ক্ষণস্থায়ী হয়। তো আমরা এইখানে যে চার্টটা দেখতে পেলাম, এই যে 150-200 পয়েন্ট বা 250 পয়েন্টের যে র্যালি, আমরা সম্ভাব্য একটা র্যালি ধারণা করছি, মার্কেট যদি খুব খারাপ কিছু না হয়, তাহলে এই টপ 20 গেইনার লিস্টে যে নন ফান্ডামেন্টাল স্টক গুলো দেখলেন, এই ধরনের অন্য কোনো নন ফান্ডামেন্টাল স্টক গুলো হয়তোবা একটার পর একটা আসবে। তো সেই ক্ষেত্রে আপনাদের ইনভেস্টমেন্টটাকে সেফ রেখে আগাতে হলে আপনার নন ফান্ডামেন্টাল স্টকের মধ্যে লো পেইড আপের কিছু স্টক আছে, যেগুলোর অপেক্ষাকৃত ফান্ডামেন্টাল ভালোর দিকে বা কিছুটা হলেও বেইজ আছে। সেই ধরনের স্টক গুলোতে আপনারা একটু অ্যানালাইসিস করতে পারেন। আপনার টেক্সটাইল সেক্টরে দেখতে পারেন, এবং সেই সঙ্গে ছোট প্রাইসের কিছু স্টক দেখতে পারেন। তো এইগুলো হচ্ছে পরামর্শ আকারে দিচ্ছি না, বাট এইখানে ডেটা ভিত্তিক অ্যানালাইসিস করলে যে জিনিসগুলো দাঁড়ায়, সেগুলোর উপর বেস করে আমার একটা অ্যাজাম্পশন, এবং সেই অ্যাজাম্পশনটা আপনাদের সঙ্গে আমরা শেয়ার করি। এবং আপনাদের অবশ্যই উচিত হবে যার যার জায়গা থেকে অ্যানালাইসিস গুলো করে তারপরে ইনভেস্টমেন্টের সিদ্ধান্ত নেয়া। অবশ্যই আমার কোনো কথার উপরে ভিত্তি করে কোনো রকমের কোনো ইনভেস্টমেন্ট ডিসিশন নেওয়াটা আপনাদের জন্য ওয়াইজ হবে না। আপনারা আপনাদের নিজস্ব অ্যানালাইসিস গুলো করে নেবেন এবং জেনে রাখবেন স্টক মার্কেট ইনভেস্টমেন্টটা অনেক ঝুঁকিপূর্ণ। আমরা যদি উইকলি চার্টটা দেখি, আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে একটা ড্র করেছিলাম চ্যানেলের মতো করে, অর্থাৎ এই হাম শেপটা, অর্থাৎ এই যে উল্টা ইউ আকৃতির আর কি। তো এই শেপটা যতক্ষণ পর্যন্ত না কন্টিনিউ করতেছে বা কমপ্লিট করতেছে, ততক্ষণ পর্যন্ত কোনো কনফার্মেশন নাই। স্টিল গ্রিন আছে হিস্টোগ্রামটা, কিন্তু ম্যাকডি ক্রসওভার কিন্তু এখনো তৈরি হয় নাই। তা আমি যদি এখান থেকে এটা দূর করে দিই, অর্থাৎ মুভ অন করে দিই, তাহলে দেখতে পাচ্ছেন যে পরস্পরের সঙ্গে অনেক গ্যাপ। আমি যখন আপনাদের সঙ্গে আরো এক এক মাস আগে একটা ভিডিওতে শেয়ার করেছিলাম, তখন এই দুইটা লাইনই কিন্তু ছিল উপরে, জিরো লেভেলের উপরে ছিল, মাত্রই নামা শুরু করেছে। তো এইটা এখন আস্তে আস্তে কনভার্জিং হবে, একটা পর্যায়ে যে ক্রস ওভার হবে, হ্যাঁ, তারপরে জিরো লেভেলকে ক্রস করে ফুল মোমেন্টাম পাবে। তো এই যে যে সিচুয়েশন গুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে নির্বাচনের আগ মুহূর্তে অথবা নির্বাচনের পরে মার্কেটে এই ধরনের মোমেন্টাম গুলো হয়তো আমরা দেখতে পারি। তো টাইমটা এদিক সেদিক হতে পারে, বাট আলটিমেটলি যে হাইপোথেসিস গুলো দাঁড় করানোর চেষ্টা করেছিলাম, সেইটা কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করলাম আরেকবার, এবং অ্যাজ ইট ইজ যেরকমটা ধারণা করেছিলাম, প্রায় কাছাকাছি কিন্তু মার্কেটের মুভমেন্ট গুলো আমরা দেখতে পাচ্ছি। তো আহ, আজকে মার্কেট নিয়ে আমরা এই পর্যন্তই আলোচনাটা রাখছি।
ইনশাল্লাহ আগামীকাল অথবা তার পরের দিন, অর্থাৎ শুক্রবার অথবা শনিবারে আমি আরো একটা টিউটোরিয়াল ভিডিও আপলোড করবো ইনশাল্লাহ। সেগুলো হচ্ছে কিছু লাইক ইনস্ট্রুমেন্টের উপরে, যাতে করে ওই ইনস্ট্রুমেন্ট গুলোর টেকনিক্যাল পজিশন গুলো দেখে আপনারা বুঝতে পারেন যে কোন ধরনের প্যাটার্ন বা কোন ধরনের টেকনিক্যাল পজিশন আসলে আপনার একটা স্টক পটেনশিয়াল হতে পারে, অথবা পটেনশিয়াল লিস্ট থেকে বের হয়ে যেতে পারে, বা বের করে ডিলিস্ট কেটে দিতে পারেন। সো অ্যাড হবে বা রিমুভ হবে কেন, কিসের উপরে ভিত্তি করে, এবং এবং এমন কিছু জিনিস নিয়ে আলোচনা করা হবে। আশা করি আপনারা আমার ভিডিওটা দেখার অপেক্ষায় থাকবেন। আজকে এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।